সব ভালো তার শেষ ভালো যার। বাংলাদেশ সেনাবাহিনী প্রথম থেকে অনেক বিতর্কিত কাজ করেছে এবং শেষ সময় সেনাপ্রধান সৈনিকদেরকে গুলি করতে নিষেধ করেছেন। সেনাবাহিনী ছিল সেনাবাহিনী কোনো চাকরি না, সেনাবাহিনী হলো একটা ওয়ে অফ লাইফ। সেই সময় সেনাবাহিনীরও কিছু ভূমিকা ছিল এবং আপনার যে বইটি গৌরবের ৭১ রক্তাক্ত ৭৫, সেখানে আপনি এক জায়গায় বলেছিলেন যে নাথিং লাইক আর্মি, হোয়াট এ ওয়ে অফ লাইফ। এবং সেই সময় যখন আগের ইন্টারভিউতে আপনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি কি এখন মনে করেন নাকি সেনাবাহিনীর লোকজন সেই গর্ববোধ করতে পারে, আপনি বলেছিলেন না, পারে না। তো এই ৫ আগস্টের সময়টাতে, তার আগে এবং পরে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? সব ভালো তার শেষ ভালো যার। বাংলাদেশ সেনাবাহিনী প্রথম থেকে অনেক বিতর্কিত কাজ করেছে, বিনা কারণে গুলি চালিয়েছে সাধারণ ছাত্রদের উপরে, সেটি আমাদের সবাইকে কষ্ট দিয়েছে। কিন্তু শেষ পর্যায়ে এসে তারা দেয়ালে লিখন পড়তে পেরেছে এবং জনগণের মনোভাব বুঝতে পেরেছে এবং শেষ সময় সেনাপ্রধান সৈনিকদেরকে গুলি করতে নিষেধ করেছেন এবং যার ফলে এই শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে সেনাবাহিনী সমর্থন না থাকার ফলে। তো এই ভূমিকা পালনের জন্য আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে চাই এবং এটা সেনাপ্রধান করতে বাধ্য হয়েছেন তরুণ অফিসারদের এবং সাধারণ সৈনিকদের প্রেশারের কারণে। তিনি খবর নিয়ে দেখেছেন যে সাধারণ সৈনিকেরা আর গুলি চালাতে চায় না, তরুণ অফিসাররা এই হাসিনার মতো একটা মাফিয়া লিডারকে দেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। এটা উপলব্ধি করার পর অনিচ্ছা সত্ত্বেও তিনি সেনাবাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন এবং হাসিনাকে দেশ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন। তবে সেনাবাহিনীর থেকে অনেক বছর, প্রায় ৫০ বছর সেনাবাহিনীর সাথে আমার কোনো যোগাযোগ নাই, এদেরকে চিনিও না, এদের মনোভাবও কি জানি না। তবে ইদানিংকালে কিছু কিছু অফিসারদের সাথে কথাবার্তা বা এই যে বিডিআর হত্যাকাণ্ডের পরে যে টিভি ইন্টারভিউগুলো দেখেছি, বিডিআর হত্যাকাণ্ডের পরে বিভিন্ন সার্ভাইভিং অফিসার বা ওই সময় নিগৃহীত অফিসার যারা এবং অফিসারদের পরিবার, স্ত্রী, তাদের ইন্টারভিউ দেখে আমার মনে হচ্ছে যে আর্মি আমরা গঠন করেছিলাম ৭১ সালে এবং যে আর্মি ৭৬ সালে আমি রেখে এসেছি, আর্মি ছেড়ে এসেছি, সেই আর্মি এখন আর নাই। সেনাবাহিনী ছিল সেনাবাহিনী কোনো চাকরি না, সেনাবাহিনী হলো একটা ওয়ে অফ লাইফ। এখানে মানুষকে জীবন দিতে হয় এবং দেশের জন্য, জনগণের জন্য নিবেদিত প্রাণ একটা প্রতিষ্ঠান। সেখানে আর্মির নিজস্ব ট্র্যাডিশন আছে, আইন কানুন আছে এবং এই আর্মিতে কোনো ফেলো ফিলিং আমি দেখতে পাই না এখন। একের সাথে অন্যের কোনো যোগাযোগ নাই। প্রত্যেকটা লোক যেন ওই সিভিলে সেক্রেটারিয়েটে যেভাবে উপসচিব বা যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, এরা যেভাবে চাকরি করে যায়, সেনাবাহিনীকে ওই ধরনের একটা প্রতিষ্ঠান বানিয়েছে। এদের কাছে প্রমোশনই প্রধান এবং মনে হয় যে একটা প্লট, একটা গাড়ি, এগুলোর জন্যই তারা ইউনিফর্ম পরতে এসেছে। ইউনিফর্ম যে পরা যে এটা কত গৌরবের বিষয়। এবং আমাদের এক সেনা অফিসার আগে বলতো যে এই যে সৈনিকরা যে একটা স্যালুট দেয় অফিসারকে, এটার দামই তো ১,০০০ কোটি টাকা। তো সেই প্রাইড যদি একজনের মধ্যে না থাকে, এখন সেনাবাহিনী অন্যরকম। আমি অবাক হয়ে যাই, এদের ইন্টারভিউটা দেখি, এক সেনা কর্মকর্তা অফিস টাইমে দিনের বেলা আরেক সেনা কর্মকর্তা চোখ বন্ধ করে নিয়ে যায়, তারপরে আয়নাঘরে ঢুকিয়ে রাখে। তা আনবিলিভেবল। আর ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করলো, যে এটি তো আমি এখনও মেনে নিতে পারি না। আমি যদি সেনাবাহিনীতে তখন থাকতাম, আমার ৩৩ বছর চাকরি হতো, অফিসার হিসাবে ভালোই ছিলাম, হয় ব্রিগেড কমান্ডার বা জিওসি বা একটা স্টাফ জবে বা স্টাফ কলেজে ইনস্ট্রাক্টর থাকতাম বা কিছু থাকতাম। আমি থাকলে আমি একাই, আমার সেই মানসিক দৃঢ়তা এবং আমার সেই যোগাযোগ ছিল, আমি আমার অধীনে সেনাদল থাকলে তাদেরকে নিয়ে পিলখানায় আমি আক্রমণ করতাম। আর যদি না থাকতো, আমি সেনাপ্রধান বা অন্যদেরকে এমনভাবে মোটিভেট করতে পারতাম, তারা আক্রমণ করার নির্দেশ দিতে বাধ্য হতো। এই ৫৭ জনকে এইভাবে প্রাণ হারাতে হতো না। কিন্তু যেভাবে নির্বিবাদে তারা এটা মেনে নিয়েছে এবং বিশেষ করে বিডিআর এই কিলিংয়ের ইমিডিয়েট পরেই যারা দায়িত্ব পেয়েছে, বিডিআরের দায়িত্ব পেয়েছে, সেনাবাহিনীর দায়িত্ব পেয়েছে, এরা কোনো সহমর্মিতাই দেখায় নেই এবং এই যে তাদের কমরেডদেরকে হত্যা করা হলো, এটার যেটা প্রতিশোধ নেওয়া দরকার, তাদেরকে যে বাঁচাতে পারে না, এই অপরাধবোধও তাদের মধ্যে নাই। এবং এটা দেখে আমি একেবারে অবাক হয়েছি যে এই আর্মি আমরা ৭১ সালে বানিয়েছি। আমরা ২৫ জন অফিসার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আমরা বাংলাদেশ সেনাবাহিনী গঠন করেছি। যশোর ক্যান্টনমেন্টে আমি একাই ছিলাম বিদ্রোহী অফিসার। আমি ওখান থেকে ৬০০ জন ছাত্রকে রিক্রুট করেছি, আমার ২০০ জন ছিল, বিডিআরও ছিল আমার অধীনে। ২ মাস আমি বেনাপোল মুক্ত রাখতে পেরেছিলাম।
কত গৌরবের ছিল সেই দিনগুলো। দেশের জন্য যুদ্ধ করছি, প্রতিদিন কেউ না কেউ হারিয়ে যাচ্ছে, আমি নিজে যুদ্ধে আহত হয়েছি। এই ধরনের একটা সেনাবাহিনী আমরা গড়ে তুলেছি 5টা ক্যান্টনমেন্টে বিদ্রোহ করে। মেজর জিয়াউর রহমান একজন মেজর হয়ে দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, কত বড় একটা স্টেপ। কিন্তু এগুলা ধারণ করার মতো আমরা সেই জাতি না। এবং যে এরপরে দেশ স্বাধীন হওয়ার পর সবাই জেলাসির পাত্র হয়ে গেল, যে আমরা যেটা করতে পারি না এরা কেন এটা করলো। এই ক্ষুদ্র মন মানসিকতা, জেলাসি, পরশ্রী কাতরতা, এগুলার থেকে তবুও 75-76 পর্যন্ত সেনাবাহিনী একটা সেনাবাহিনী ছিল। যদিও তাদের আর্মস ছিল না, ইকুইপমেন্ট ছিল না, কম্বল ছিল না, বুট ছিল না, বেল্ট ছিল না, পুরনো অস্ত্রশস্ত্র, কিন্তু যে উইল টু ফাইট এটা ছিল। একটা সেনাবাহিনী যুদ্ধ করে উইল টু ফাইটের উপরে। একটা সেনাবাহিনী কোন পরাজিত হয় যখন উইল টু ফাইটার থাকে না। কিন্তু সেই সেনাবাহিনী ধীরে 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 শেখ হাসিনা এমনভাবে প্রতিবেশী রাষ্ট্রের পরামর্শে এমনভাবেই ধ্বংস করে দিয়েছে, সেনাপ্রধান নাকি পাশের দেশ থেকে রিকমেন্ডেড হতো, এবং এদের অনেকেই সেনাবাহিনী প্রধান হওয়ার উপযুক্ত না। আমি তো চিনি না, পরে এখন এই টিভি ইন্টারভিউ, অন্যান্য অফিসারদের সাথে কথাবার্তা, কিছু কিছু অফিসার আমাদের দলেও আছে, তাদেরকেও জিজ্ঞাসা করে যে দেখলাম যে যেই সেনাবাহিনী আমরা দেখে এসেছিলাম সেটা আর নাই। অথচ সেনাবাহিনী বাংলাদেশের মতো একটা দেশের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। সেইখানে যদি খালি চাকরি নিয়ে চিন্তা করে কবে আমার প্রমোশন হবে, ওই বেটা মরছে ভালো হয়েছে, এখন আমার প্রমোশনের সুযোগ হয়েছে, এইসব চিন্তা ভাবনা করে এবং নিজের কমরেডকে রক্ষা করতে পারে না, কি আর ইজ নাথিং। মানে এটা দেখে অনেক কষ্ট লাগে। এই সেনাবাহিনী আমরা যেহেতু বানিয়েছি, সেনাবাহিনী রিকগনাইজ করুক না করুক, আমরা তো মনে করি আমরা এই সেনাবাহিনী প্রতিষ্ঠাতা, 25 জন প্রতিষ্ঠাতা আমরা।